নমস্কার, আমি অরূপ কুমার দে, দশম শ্রেণী বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাকরণ বিভাগে কারক ও বিভক্তি, নির্দেশক, অনুসর্গ এই বিষয় নিয়ে আজকে দ্বিতীয় পর্বের শিক্ষণ অংশে এসেছি। আজকে আলোচনার পূর্বে একটা বিষয় আমাদের ভালো করে জেনে নেওয়া দরকার। যেহেতু বাচ্য বলে একটি পৃথক অধ্যায় আমাদের পাঠ্য আছে দশম শ্রেণী, কিন্তু কারক বিভক্তি নির্ণয় করতে গেলে কারকের প্রকারভেদ, বিভিন্ন ধরনের কারকের যে প্রকারভেদ রয়েছে সেগুলোতে কিন্তু বাচ্য বিষয়টি অনেকটাই বিবেচ্য। যে কারণে বাচ্য জিনিসটা কি সেটা আমরা খুব সংক্ষেপে বিশদ আলোচনা সেই অধ্যায়ে যাওয়ার সময় করা যাবে। আপাতত আমরা বলে নিই যে বাচ্য হচ্ছে সাধারণভাবে বাক্যে কর্তা, কর্ম অথবা ক্রিয়ার প্রাধান্য অনুযায়ী ক্রিয়ার রূপের যে পরিবর্তন সেটাকেই আমরা বাচ্য বলি। যদিও একালের এক বিখ্যাত ভাষাবিদের বইতে লেখা আছে যে বিধেয় অংশের বর্ণনীয় বিষয় হলো বাচ্য, বিধেয় ক্রিয়ার বর্ণনীয় বিষয় বাচ্য, কিন্তু সে আলোচনাও আমরা দেখেছি সেখানে কিন্তু তেমন কোনো পরিষ্কার ইঙ্গিত আমরা পাইনি, স্পষ্ট কিছু ধারণা পাইনি। তো আমরা যেটা জানি, একটা ছোট্ট বাক্য দিয়ে আমরা এই বাচ্য বিষয়টা বোঝার চেষ্টা করতে পারি। বাক্যটা লিখছি। এই বাক্যে রয়েছে পুলিশ চোরটিকে ধরল। এখন এই বাক্যে প্রাধান্য কার? নিঃসন্দেহে পুলিশ, এবং পুলিশের প্রাধান্য, পুলিশ কর্তা, পুলিশের প্রাধান্য অনুযায়ী ক্রিয়ার রূপটা কিন্তু প্রকাশ পাচ্ছে। মানে ক্রিয়ার যে রূপটা, সেই রূপটা কিন্তু পুলিশের, যেহেতু বাক্যের প্রাধান্য, সেই অনুযায়ী তার প্রাধান্য অনুযায়ী ক্রিয়ার রূপের একটা আমরা ফ্রেম পেলাম। এরপরে আমরা এই বাক্যটা অর্থটাকে অপরিবর্তিত রেখে আরো দুভাবে আমরা বাক্যটাকে প্রকাশ করতে পারি, সেটা লিখছি আমি। এই বাক্যে কিন্তু ক্রিয়া রয়েছে হলো, যুগ্ম ক্রিয়া হিসেবে ধৃত হলো বলা যায়। তো এখানে এই বাক্যের প্রাধান্য কিন্তু পুলিশের নয়, এই বাক্যের প্রাধান্য হচ্ছে চোরের। না, বাক্যের শুরুতেই শব্দটা রয়েছে বলে তার প্রাধান্য হয়েছে এরকম ব্যাপার নয়। অর্থের দিক দিয়ে যদি আমরা এটাকে প্রকাশ করি, চোরটি পুলিশ কর্তৃক ধৃত হলো, অর্থাৎ চোর এখানে প্রধান। আগের বাক্যে যেমন পুলিশ চোরটিকে ধরলো, মানে পুলিশ প্রধান। একই মানে অর্থ রেখে বাক্যটাকে অন্যভাবে যদি আমরা বলি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চোরটির প্রাধান্য হচ্ছে, চোরটির প্রাধান্য হচ্ছে বলেই কিন্তু ক্রিয়ার রূপেরও কিছু মানে পরিবর্তন হলো। আমি যদি লিখতাম চোরটি পুলিশ কর্তৃক ধরলো, তাহলে কি মনে হলো যে চোরটি কাকে ধরলো? তাহলে চোরটাই পুলিশটাকে ধরলো, এরকম টাইপের একটা, যদিও পুরো অর্থটা প্রকাশ পাচ্ছে না। তো চোর কিন্তু ধৃত হলো, অর্থাৎ ক্রিয়া যেটা, সেই ক্রিয়ার কাজটা কিন্তু চোর করেনি, করেছে পুলিশই। তো এইখানে ক্রিয়া ধরলো সেটা পুলিশ করেছে, পুলিশ কর্তৃক বা কর্তা, তার প্রাধান্য অনুযায়ী একটা রূপ এসছে ক্রিয়া ধরলো। আর দ্বিতীয় বাক্যে চোর প্রাধান্য হয়েছে এবং সেই প্রাধান্য অনুযায়ী ক্রিয়া রূপের কিছু পরিবর্তন হয়েছে, ধৃত হলো, ধরলোটা হয়ে গেল ধৃত হলো। আর একটা বাক্য লিখছি। পুলিশের চোরটিকে ধরা হলো। এখানে কিন্তু ধরা হলো ক্রিয়া, এবং মজার কথা, পুলিশের চোরটিকে ধরা হলো, এই বাক্যে কিন্তু না চোর না পুলিশ কারোরই প্রাধান্য আছে। তার মানে এই বাক্যে ধরা হলোটারই প্রাধান্য, মানে ধরা পড়াটাই হচ্ছে ঘটনা। এই বাক্যে কে কাকে ধরেছে সেটা গৌণ। সব থেকে বড় কথা, পুলিশের চোরটিকে ধরা হলো, অর্থাৎ এখানে ক্রিয়ার প্রাধান্য, এই ক্রিয়ার প্রাধান্যকে আমরা বলতে পারি ভাবের প্রাধান্য। সেই অনুযায়ী এই বাক্যে ক্রিয়ার যে রূপ এসছে, সেই রূপটা
রূপের যে ফর্ম এসছে তাকে আমরা বলতে পারি কর্তৃবাচ্যের রূপ। দ্বিতীয় বাক্যে যেহেতু কর্মের প্রাধান্য হয়েছে তাই এটাকে আমরা বলতে পারি ক্রিয়া রূপের প্রাধান্য, মানে ক্রিয়া রূপের পরিবর্তন বা ক্রিয়া রূপের বিবর্তন অনুযায়ী এটা এখানে কর্মবাচ্য রয়েছে। আর তৃতীয়টায় কর্তা কর্ম কারোরই প্রাধান্য নেই, ক্রিয়ার প্রাধান্য হয়েছে, তাই একে বলা হয় ক্রিয়া প্রধান বা ভাববাচ্য। আমরা সাধারণত ক্রিয়া প্রধান বাচ্যটাচ্য সব বলি না, আমরা ভাববাচ্য বলি, ভাবের প্রাধান্য হয়েছে এটা ধরে নিই। এছাড়া আরেক ধরনের মানে বাচ্যের কথা আমরা পাই, যদিও সেটাকে খাঁটি বাচ্য হিসেবে বলা যায় না, তবু একটা উদাহরণ লিখি, যেমন শাঁখ বাজে। কলসিটা ভেঙে গেল। আপাত দৃষ্টিতে বাজে ক্রিয়াটাকে দিয়ে আমরা ভাবছি যে শাঁখ বাজে, মানে ক্রিয়ার কাজটা শাঁখই করে, কিন্তু বাস্তব তা নয়, কেউ শাঁখ বাজায়। আসল কথাটা বললে হবে শাঁখ তো নিজে নিজে বাজে না, কেউ শাঁখ বাজায়। সেটাকেই আমরা এইরকম বাক্যে লেখা শুরু করেছি, শাঁখ বাজে, ঢাক বাজে। তেমনি কলসিটা ভেঙে গেল, আসলে কলসিটা কেউ বা কিছু কলসিটাকে ভেঙে ফেললো, ভাঙলো। তো কলসিটা ভেঙে গেল, কলসিটা কি আপনা আপনি ভেঙে যায়? কলসিটা ভেঙে গেল, শাঁখ বাজে। এই ক্ষেত্রে এই শাঁখ বা কলসি আমরা যদি প্রশ্ন করি কে বাজে, প্রশ্নটা হবে না। যদি প্রশ্ন করি কি বাজে, না শাঁখ বাজে। কি দিয়ে প্রশ্ন করলে কখনোই কর্তা হয় না, কি দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়। পরের বাক্যটাতেও তাই, কলসিটা ভেঙে গেল, কি ভেঙে গেল, না কলসি, অর্থাৎ কর্ম। এই দুটোই কিন্তু কর্ম, তবুও ক্রিয়ার রূপটা দেখে যেন মনে হচ্ছে যে এই দুটোই কর্তা। আমি ভেঙে পড়লাম, মনে করা যাক রামবাবু ভেঙে পড়লেন কোনো একটা ঘটনায় বা কোনো একটা মানসিক কষ্টে তিনি ভেঙে পড়লেন, কিন্তু কলসিটা ভেঙে গেল আর রামবাবু ভেঙে গেলেন, এই দুটো তো এক হয় না। রামবাবু সেখানে কর্তাই হয়, কিন্তু কলসিটা শাঁখ এগুলো কর্ম, কিন্তু এদের ক্রিয়ার রূপ বা ক্রিয়ার রূপের পরিবর্তন দেখে মনে হচ্ছে যেন এই দুটো কর্তা। তাহলে কোনো বাক্যে যদি কর্মকে কর্তা বলে ভ্রম বা সংশয় জাগে, তবে সেক্ষেত্রে কর্ম কর্তৃবাচ্য বলে একটা বাচ্যের কথা আমরা ধরি। প্রশ্নটা এখানে যে কর্ম কর্তৃবাচ্যে কিন্তু কর্তা থাকে না, থাকে কর্ম। যতই একে কর্তার মতো মনে হোক না কেন ক্রিয়ার রূপ দেখে, কিন্তু এরা আসলে মানে আদতে কর্মই। এখন এই আলোচনাটা আমি এই কারণে করলাম যে কিছু কিছু বাজার চলতি বইতে আমি দেখলাম লেখা রয়েছে যে কর্তার যখন প্রকারভেদ, আগের দিনের ক্লাসে আমি যখন কর্তার প্রকারভেদ করেছিলাম তখন একটা প্রকার আমি বলিনি ইচ্ছা করি, সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। কর্ম কর্তৃবাচ্যে কর্তাই নেই, তো কর্তাটা আসবে কোত্থেকে? কর্ম কর্তৃবাচ্যে তো ওটা আসলে কর্ম, ওটা তো কর্তা নয়। কর্মটাকে কর্তা বলে ভ্রম হচ্ছে, ভুল হচ্ছে, সংশয় হচ্ছে, তার মানে কি সেটা কর্তা হতে পারে? নিশ্চয়ই পারে না। সেই জন্যে ওই রকম বইয়ে যে লেখা রয়েছে কর্ম কর্তৃবাচ্যে কর্তা, সেখানেও এই ধরনেরই উদাহরণ দিয়ে বলা হচ্ছে শাঁখ কর্তা। আমি জানি না কিভাবে এরকম উদাহরণ বইতে কেউ লিখতে পারে, যা মানে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে পড়বে, শিক্ষার্থীরা শিখবে, কি করে এরকম লিখতে পারেন? যাই হোক, কর্ম কর্তৃবাচ্যের কর্তা কখনোই হয় না, কর্ম কর্তৃবাচ্যের কর্ম হয়। সেইখান থেকেই আজকে আমি শুরু করব আমাদের বাচ্য ব্যাপারটা। আমরা একটু একটু আলোচনা করলাম, পরে বাচ্য অধ্যায়টিকে যখন ভালো করে আমরা শিখবো, বিশ্লেষণ করব, তখন আরো ভালো করে করতে পারবো। আপাতত কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে কিছু হয় না, এটা বোঝানোর জন্যই এই ভূমিকাটুকু আমাকে করতে হলো এবং বাচ্যের একটা ধারণা আমাদের নিতে হলো। আমি এবার চলে যাব কর্ম কারকের বিভিন্ন ধরনের প্রকার, কর্মের প্রকার, কত রকম কর্ম হয় সেই সম্পর্কে এখন আমি আলোচনায় আসছি। কর্ম কাকে বলে? কর্তা যা করে তাই কিন্তু কর্ম, আর যাকে কিছু দেয় বা কিছু ক্রিয়া কিছু করে, সম্প্রদান করে, তাই হচ্ছে
কর্ম। কর্ম দুরকম, একটা উদাহরণ দিয়ে শুরু করি। প্রথম হলো মুখ্য কর্ম। মুখ্য কর্ম ও গৌণ কর্ম একসঙ্গে। প্রথম বাক্যটায় রয়েছে বাবা গোপালকে একটি বই দিচ্ছেন। দিচ্ছেনটা ক্রিয়া, প্রধান সমাপিকা এবং একমাত্র ক্রিয়া। কে দিচ্ছেন? বাবা দিচ্ছেন। তাহলে বাবা কর্তা, বাবা কর্তা। কি দিচ্ছেন? বই দিচ্ছেন। বই হচ্ছে কর্ম, এটাকে আমরা বলবো মুখ্য কর্ম। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই সাধারণত মুখ্য কর্ম হয়। অন্যভাবে আমরা বলতে পারি যে কর্তা যা করেন, যা বলেন, যা দেন তাই মুখ্য কর্ম, এবং মুখ্য কর্ম অপ্রাণীবাচক হয়, জড়বস্তুই হয়। মুখ্য কর্ম সাধারণত অপ্রাণীবাচক বা জড়বস্তু হয়। আরো একটা কর্ম কিন্তু এখানে আছে, এটাকে আমরা যদি প্রযোজ্য কর্তা বলে ভাবি তাহলে কিন্তু ভুল হবে। সেই জন্য আমি একই ধরনের আরেকটা বাক্য আমি নিচে লিখে দিয়েছি। সেই বাক্যটা হচ্ছে বাবা গোপালকে একটি বই দেখাচ্ছেন। প্রথমে রয়েছে দিচ্ছেন, তারপরেটা দেখাচ্ছেন। দিচ্ছেন ক্রিয়াটা একেবারেই বাবা, গোপালের এখানে কোনো ভূমিকা নেই। গোপালের ভূমিকা আছে নেওয়ার, কিন্তু ক্রিয়াটা তো দিচ্ছেন, দেওয়া ক্রিয়া, এখানে তো নেওয়ার কোনো ব্যাপার না। তাহলে গোপাল নেবে কি নেবে না সেসব তো আমরা জানিও না, আর নিলেও কিছু যায় আসে না, কারণ দিচ্ছেন। দিচ্ছেন দেওয়ার ক্রিয়া যেটা, সেই দেওয়ার ক্রিয়াটুকু করছেন বাবা, তাই বাবা কর্তা। কিন্তু পরের বাক্য বাবা গোপালকে একটি বই দেখাচ্ছেন, এই দেখাচ্ছেন ক্রিয়াটা কিন্তু একে আমরা বলি প্রযোজক ক্রিয়া। কেন বলি? দেখানো ক্রিয়াটার সঙ্গে অন্তত দুজনকে জড়িত থাকতে হবে, যিনি দেখাচ্ছেন আর যিনি দেখছেন। এখানে বাবা দেখাচ্ছেন, গোপাল দেখছে, উভয় জড়িত রয়েছে। তার মানে কি? যে দেখাচ্ছেন, যেমন আগের দিনের একটা উদাহরণে দিয়েছিলাম প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে রয়েছে যে দেখাচ্ছেন, বাবা বাবা বই দেখছেন নয়, দেখাচ্ছেন। তার মানে একটা ক্রিয়ার সুপারভাইজ করা, যেটাকে আমরা বলি তত্ত্বাবধান করা, সেই কাজটা কিন্তু বাবা করছেন। আবার গোপালকে বই দেখাচ্ছেন মানে গোপাল কিন্তু স্পিডটি নট হয়ে নেই, সে কিন্তু দেখছে বইটা। যেহেতু বাবা দেখাচ্ছেন তাকে নিয়ন্ত্রকের ভূমিকায়, এ কিন্তু নিয়ন্ত্রিত হয়ে সেটাকে দেখছে, মানে এও একটা ক্রিয়া করছে। সুতরাং এমন একটা ক্রিয়া যে ক্রিয়ার সঙ্গে উভয়ই ইনভলভ, কিন্তু এই ক্রিয়ার মুখ্য কারক হচ্ছে বাবা। মানে এই যে ক্রিয়ার ফাংশন, ক্রিয়ার সংগঠন, তার কাণ্ডারি হচ্ছে বাবা, আর এ হচ্ছে সেকেন্ডারি। সেই হেতু এখানে বাবা হচ্ছে প্রযোজক কর্তা, এবং গোপাল হচ্ছে প্রযোজ্য কর্তা। এটা আগের দিনে আমরা আলোচনা করেছি। কিন্তু এইখানে গোপাল কি সেরকম হবে? এখানে দেখাচ্ছেন মানে এই ক্রিয়ার সঙ্গে উভয় জড়িত আছে, কিন্তু বই দিচ্ছেন এই ক্রিয়ার সঙ্গে কিন্তু গোপালের কোনো মানে ভূমিকা নেই, এই ক্রিয়া সংগঠনে গোপালের কোনো ভূমিকা নেই। কর্তা কাউকে একটা কিছু সম্প্রদান করছে, দান করছে। কাকে দান করছে? না গোপালকে। এইরকম ক্ষেত্রে যাকে দান করছে সে বা তিনি হবে বা হবে গৌণ কর্ম। গৌণ কর্ম কিন্তু প্রাণীবাচক হবে, ব্যক্তিবাচক বা প্রাণীবাচক হবে, সবসময় মাথায় রাখতে হবে। তাহলে বাবা গোপালকে একটি বই দিচ্ছেন, বাবা হচ্ছেন কর্তা, গোপাল গৌণ কর্ম, বই মুখ্য কর্ম। আর বাবা গোপালকে একটি বই দেখাচ্ছেন, সেখানে কিন্তু বাবা প্রযোজক কর্তা, আর গোপাল হচ্ছে প্রযোজ্য কর্তা। আশা করি গৌণ কর্ম আর প্রযোজ্য কর্তার একটা পার্থক্য আমি বোঝাতে পেরেছি। এই কারণে এটা করলাম
প্রথম কথা, অনেক সময় সংশয় হয় এবারে আসবো আমরা সমধাতুজ কর্ম। কর্তার বিভিন্ন প্রকারে আমরা দেখেছিলাম সমধাতুজ কর্তা। এবারে আমরা দেখব সমধাতুজ কর্ম, এমনি ভাবে সমধাতুজ করণ, এটাও আছে করণের শ্রেণী বিভাগের সময় আমরা সেখানে যাব। আপাতত সমধাতুজ কর্তা। গাইলো মারলো দুটোই ক্রিয়া। গা ধাতু থেকে এসছে, মার ধাতু থেকে এসছে কি ক্রিয়া। গা ধাতু থেকে গাইলো, মার ধাতু থেকে মারলো। সেই একই ধাতু থেকে গান, গা ধাতু থেকে গান, মার ধাতু থেকে মারটা, এই যে দুটো কর্ম এসছে সমধাতুজ কর্ম। অর্থাৎ ক্রিয়া যে ধাতু থেকে সৃষ্টি হয়েছে সেই একই ধাতু থেকে যদি কর্মটাও সৃষ্টি হয় তবে সেই কর্মগুলোকে আমরা বলতে পারি সমধাতুজ কর্ম। আগের দিন যেমন আমরা সমধাতুজ কর্তায় পড়েছিলাম গায়ক গান। গায়ক কি গানটাই না গাইলো, একটা বাক্যের সমধাতুজ কর্তাও রয়েছে, কর্মও রয়েছে। গায়ক কি গানটাই গাইল, এই বাক্যে গাইল ক্রিয়া, গা ধাতু থেকে উৎপন্ন ক্রিয়া, সেই একই ধাতু থেকে কর্মটা উৎপন্ন হয়েছে সমধাতুজ কর্ম। এইটা সমধাতুজ কর্ম, এটা সমধাতুজ কর্ম, এটাও সমধাতুজ কর্ম। এইভাবে যদি আমি চিহ্নিত করি সমধাতুজ কর্ম, সমধাতুজ মানে কি, সমান ধাতুজ মানে ধাতুজাত, ধাতু থেকে উৎপন্ন, ধাতু থেকে জন্ম নেওয়া, তাই সমধাতুজ। আর এইটা কি হবে, ওই একই ধাতু, গা ধাতু থেকে গায়ক কর্তা তৈরি হয়েছে, তাই একে আমরা বলতে পারি সমধাতুজ কর্তা। হয়ে গেল। এবার আমরা পরেরটায় চলে যাই। ফিরে এলাম। এখন আমরা দেখব বাক্যাংশ কর্ম। বাক্যাংশ কর্ম কোনো বাক্যের মধ্যে একটা বাক্যাংশ যদি কর্মরূপে ব্যবহৃত হয় তবে সেই বাক্যাংশটিকে আমরা বলবো বাক্যাংশ কর্ম। একটা উদাহরণ দিচ্ছি। এখানে কি অসম্ভব নয় এই যদি প্রশ্ন করি তাহলে আমি উত্তর পাবো সৎভাবে জীবনযাপন। নয়টা কিন্তু ক্রিয়া, নয় মানে না হয়, সেটাই ক্রিয়া। কি অসম্ভব নয়, সৎভাবে জীবনযাপন। সুতরাং এইটা হচ্ছে একটা বাক্যাংশ, সৎভাবে জীবনযাপন তো একটা বাক্যাংশ, তাই এটাই হচ্ছে বাক্যাংশ কর্ম। এরপরে আমরা যাব উপবাক্যীয় কর্ম।
একটা উপবাক্যকে যদি আমরা কর্মরূপে ব্যবহার করি বাক্যে, তবে কিন্তু সেটাকে আমরা উপবাক্যীয় কর্ম বলবো। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জেনে রেখো। সাধুতাই উৎকৃষ্ট পন্থা। জেনে রেখো সাধুতাই উৎকৃষ্ট পন্থা। জেনে রেখো, জেনে রেখো, এখানে তুমি মানে কর্তা উচ্চ, জেনে রেখো, রেখোটা ক্রিয়া বা জেনে রেখোটা ক্রিয়া। কি জেনে রেখো না সাধুতাই উৎকৃষ্ট পন্থা। এটা একটা উপবাক্য এবং এই উপবাক্যটি এই বাক্যের জন্য কর্মরূপে ব্যবহৃত হয়েছে, তাই এটি একটি উপবাক্যীয় কর্মের উদাহরণ। পরেরটায় আসি। এইবার আমরা আসবো কর্ম কর্তৃবাচ্যের কর্ম। আগে একবার আমরা বলেছিলাম এখানে সিরিয়াল নাম্বার দেওয়ার তেমন কোনো দরকার পড়ে না, এগুলো তো নির্দিষ্ট নয়। কারো কারোর মতে হয়তো আরো দু একটা বেশি কর্মও তিনি বলতে পারেন, কেউ কেউ হয়তো আবার এর থেকে কম সংখ্যক বলেন, তাই আমরা সিরিয়াল নাম্বার দেব না, শুধু কোন প্রকার কর্ম সেটাই লিখব। এখানে আমরা বললাম যে এটা হলো কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কোন কোন বইতে আগেই বলেছি কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে একটা প্রকার দেয়া থাকে, কিন্তু সেখানে উদাহরণগুলো সব ওই কর্মেরই দেয়া থাকে এবং জানি না তারা কি হিসেবে এটা দেন, অবশ্যই ওটা একটা ভুল। কর্ম কর্তৃবাচ্যে কোনো কর্তা থাকে না, কর্মই থাকে। তো এই যেমন শাক বাজে, আগেই আমরা বলেছিলাম শাক বাজে, কলসিটা ভেঙে পড়লো, এমনকি ঝড়ে গাছ ভেঙে পড়লো, সে গাছটাও সেই কর্মই হবে। এইগুলো হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কেন না এগুলো তো কর্মই, কিন্তু কেন কর্ম কর্তৃবাচ্যের কর্ম বলা হয়েছে আমরা আলোচনায় বলেছি যে এখানে কর্মগুলো অনেকটা এদের মানে ফাংশনটা কর্তার মতো মনে হচ্ছে, কারণ এদের এই অনুসারে ক্রিয়ার যে রূপটা রয়েছে সেই রূপটা কিন্তু কর্তৃবাচ্যের ক্রিয়ার রূপের মতো, কর্তৃবাচ্যের ক্রিয়ার রূপের মতো রূপটাই রয়েছে, কিন্তু এখানে কর্তা নেই, রয়েছে কর্ম। সেই জন্যই সেই সংশয়ের কারণেই কর্মকে কর্তা বলে সংশয়ের কারণেই আমরা একে কর্ম কর্তৃবাচ্য বলছি এই ধরনের বাচ্চাগুলোকে, এবং এই কর্ম কর্তৃবাচ্যের কর্ম এটা। কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে কিছু হয় না। পরেরটা চলে যাব। অসমাপিকা ক্রিয়ারূপে কর্ম। কিরকম না অসমাপিকা ক্রিয়া আমরা জানি বলতে, করতে, মরিতে, বাঁচিতে, হেসে, খেলে, এইগুলোকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি, কারণ এই ক্রিয়াগুলো বাক্য সমাপন করতে পারে না, বাক্য সমাপন করার ক্ষমতা নিয়ে নেবে। তো এখানে একটা উদাহরণ দেই, বিশ্বকবির বিখ্যাত একটা চরণ। এখানে চাহি না হচ্ছে ক্রিয়া, কর্তা আমি, কে চাই না, কে চাহি না, না আমি কর্তা। কোথায়? সুন্দর ভুবনে অধিকরণ, যাকে সে আলোচনা। কি চাই না, না মরিতে। অথচ মরিতেটা আলাদাভাবে একটা অসমাপিকা ক্রিয়াও বটে, তাই অসমাপিকা ক্রিয়া যখন কর্মরূপে
ব্যবহৃত হয় বা কাজ করে তখন তাকে আমরা বলতে পারি অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। ঠিক আছে, পরেরটায় চলে যাই। এটা বেশ ভাবার বিষয়। এর নাম দেওয়া হয়েছে অক্ষুণ্ণ কর্ম, অর্থাৎ বাচ্য পরিবর্তনের মাধ্যমেও এই কর্মগুলো পাল্টে যায়নি, তাই অক্ষুণ্ণ কর্ম এর নাম। অক্ষুণ্ণ কর্ম উদাহরণ হচ্ছে, একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, তিনি আমাকে এ কথা বলেছেন। তার আমাকে এ কথা বলা হয়েছে। আবার এ কথা তার আমাকে বলা হয়েছে। বা এখানে বক্ত হয়েছেও বলা যায়, যেটাকে আমরা ব্যক্ত উচ্চারণ করি, আসলে বক্ত। এবার তার অনেকে আবার ওই কর্মবাচ্য এলেই একটা দ্বারা বা কর্তৃক দিতে না পারলে ছটফট করে, মানে যেন কর্মবাচ্য মানেই একটা দ্বারা বা কর্তৃক থাকবে, এই জিনিসটা লক্ষ্য করি। অধিকাংশ শিক্ষকই এইভাবে বাচ্য পরিবর্তন করে দেন, ভাব বা কর্তৃবাচ্য থাকলে কর্মবাচ্য নিয়ে গেলেই যেন একটা দ্বারা বা এই টাইপের কিছু দিলেই হয়ে গেল। যাই হোক, এইগুলো ব্র্যাকেটে দিলাম এই কারণে যে এগুলো দেওয়ার প্রয়োজন নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। তিনি আমাকে এই কথা বলেছেন, তিনি কর্তা, বলেছেন হচ্ছে সেই কর্তা অনুযায়ী ক্রিয়ারূপ, এটা কর্তৃবাচ্য। তার আমাকে এ কথা বলা হয়েছে, এটা হচ্ছে ভাববাচ্য, এখানে বলা হওয়ার প্রাধান্য বেশি, ভাবের প্রাধান্য বেশি। এ কথা তার দ্বারা আমাকে বলা হয়েছে, তার দ্বারাটা আমি বলবো না, ব্র্যাকেটে রাখলাম। এ কথা তার আমাকে বলা হয়েছে বা ব্যক্ত হয়েছে, এ কথা তার আমাকে ব্যক্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যে কর্ম কোনটা? এই বাক্যে এইটা হচ্ছে, এই কথাটা হচ্ছে মুখ্য কর্ম, আর আমাকে হচ্ছে গৌণ কর্ম। তাহলে মুখ্য কর্ম গৌণ কর্ম বাচ্য পরিবর্তনের পরেও কিন্তু কিছুতেই পাল্টানো গেল না, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকেই থেকে গেল, একথাই থেকে গেল। তাহলে যদি বাচ্য পরিবর্তনের পরেও কোনো বাক্যের কর্ম কোনো রকম পরিবর্তন না হয়, তবে সেই কর্মকে আমরা বলি অক্ষুণ্ণ কর্ম, যা কোনোভাবেই ক্ষুণ্ণ হয়নি। এবারে আমরা চলে যাব কর্মের বিপসা। কর্মের বিপসা, যদি বাক্যে একই কর্মের পুনরাবৃত্তি হয় তবে কর্মের বিপসা বলে। আমরা দুভাবে এটাকে দেখতে পারি, একটা হচ্ছে মুখ্য কর্মের বিপসা আর একটা গৌণ কর্মের বিপসা। প্রথমে আমরা মুখ্য কর্মের বিপসায় চলে যাব। এই যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যা যা পারো করো। যা যা দুটো কর্ম, একই কর্ম দুবার ব্যবহার, কিন্তু এটা মুখ্য কর্ম, তাই মুখ্য কর্মের বিপসা বললে আরো বেশি ভালো হয়, আরো বেশি স্পষ্ট হয়। আর একটা হচ্ছে যাকে যাকে দিতে চাও দাও। এখানে যাকে যাকে দুটোই গৌণ কর্ম, তো একই গৌণ কর্মের একাধিকবার ব্যবহার হচ্ছে, বারংবার বা বারবার ব্যবহার হচ্ছে, তাই এটা হচ্ছে গৌণ কর্মের বিপসা। এইটা মুখ্য কর্মের বিপসা, এইটা হচ্ছে গৌণ কর্মের বিপসা। ঠিক আছে, সব মিলিয়ে কর্মের বিপসা।
এরপরে আমরা উহ্য কর্ম বলে একটা ব্যাপার আছে, উহ্য কর্মে আমরা চলে যাব। উহ্য কর্ম বাক্যে যদি কর্ম উহ্য থাকে, যেমন উহ্য কর্তা ছিল, কর্তার প্রকারভেদের সময় আমরা পড়েছি, তেমনি উহ্য কর্ম এরকম থাকে। আমি গাইবো, মানে এখানে কর্ম নেই, আসলে আমি গান গাইবো এখানে। অথবা আমি যদি এইভাবে বলি, আমি কি আর গাইবো, এখানে উত্তরটা আসলে গান, আমি কি আর গাইবো। তাই এই দুটো বাক্যেই কিন্তু কারণ নিতে দাগ দিতে পারছি না, এখানে আমি ব্র্যাকেটের মধ্যে গান দিতে পারি, এখানেও ব্র্যাকেটের মধ্যে একটা গান দিয়ে দিলে তবেই সেই ব্র্যাকেট গুলোর ওইটাই হচ্ছে উহ্য কর্ম। নেই, কিন্তু উহ্য কর্মটাকে চিহ্নিত করার জন্য আমরা দুবারই ব্র্যাকেটে গান শব্দটাকে আনি। এই গেল আমাদের কর্মকারক। এরপরে আমরা পরবর্তীতে আর বাকি যে কারকগুলো রয়েছে, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক, এদের খুব বেশি ভাগ নেই, সামান্য সামান্য ভাগ আছে, সেগুলো একটা পর্বে আমরা করে নেব। ধন্যবাদ।